শ্রবণীর পাঠকদের জন্য যে কি গল্প লিখব ভেবে পাচ্ছি না, অথচ লিখব বলে আসর জাঁকিয়ে বসেছি। যদিও ইচ্ছে থাকলেও তেমনি নিটোল গল্প আর খুঁজে পাই কোথায়। নিটোল গল্পের রাজ্যে দাবড়ে তছনছ করে যখন গল্পের কানাকড়িটিও আর খুঁজে পাই না, তখন অবশ্যই পরীক্ষা নিরীক্ষার নামে ছলাকলা করে থাকি, এবং কখনো কখনো হয়তোবা ছলার জায়গায় কলাও মিলে যায়। সে কলা অবশ্যই কদলি নয়, আর্টের উপলক্ষেই বলছি, কিন্তু ভাগ্যে তা কতটুকুই বা মেলে। যাই হোক, প্রথমেই স্বীকার করি, জটিল চিন্তা, সূক্ষ্ম ভাবনা, মনস্তত্ত্ব বা গভীর গাঢ় কোনো রোম্যান্টিক প্রেমের গল্প আমার মোটেই আসছে না। আকাশ ভরা মেঘ ছাওয়া এই বর্ষার দিনে রবীন্দ্রনাথের চিরস্মরণীয় সেই এক রাত্রির মতো গল্প, নির্বাক দুটি মানব মানবীর মৌন বেদনার হাহাকার, আকাশ ভরা মেঘ, চারিদিকে প্লাবন, পড়তে পড়তে বুক টনটনিয়ে ওঠা উদাস ব্যথা, না, সেরকম কোনো গল্পও আমার মনে আসছে না। যা আসছে তা অনেকটাই রিমঝিম বৃষ্টিতে ছুটির দিনের হালকা মেজাজের আসর জমানো গল্প, তাও অনেকটা আলোর কালোর ধন্দে ভরা। গল্পটা বলার আগে একটা কাহিনী মনে এসেও আসছে না। খুব ছোটবেলায় স্বামী স্ত্রীর বিবাদ নিয়ে ছোট দৈর্ঘ্যের একটি ছায়াছবি যেন দেখেছিলাম। কাহিনী মনে নেই এখন, খুব হেসেছিলাম মনে আছে। বড় হয়ে আমার এক বন্ধুর মায়ের মুখে একটি গল্প শুনেছিলাম। বর্ধমানের কোনো এক গ্রামের তিনি ব্রাহ্মণ গিন্নি। তাদের বাড়ির পাশে থাকতো এক গোপ দম্পতি, যদিও পেশায় গোপ ছিল না। দরিদ্র কৃষক পরিবার, তাদের গুটি কয় সন্তান। স্বামীটির নাম কেতুচরণ। কিন্তু দম্পতির দাম্পত্য কলহ যেমন উচ্চস্বরে বাজত, তেমনি কলহটি ছিল প্রায় প্রাত্যহিক। আর কলহ লাগলেই স্বামী ছুটে যেত বাড়ির পিছনে কলকে ফুলের গাছের কাছে। পটাপট কতকগুলো কলকে ফুলের বিচি ছিঁড়ে নিয়ে এসে হামানদিস্তায় ছেঁচতে বসত উঠোনের মাঝখানে। উদ্দেশ্য আর কিচ্ছু না, বিষ খেয়ে আত্মহত্যা, কারণ স্ত্রীর বাক্য যন্ত্রণা অসহ্য। তখন স্বামী স্ত্রীর সংলাপ শোনা যেত এই রকম: স্ত্রী: মুরদ বড় মান, তার ছেঁড়া দুটো কান। স্বামী: পাতালেশ্বর শিব ঠাকুর সাক্ষী, আত্মঘাতী হব হব হব। এই সংলাপের সঙ্গে হামানদিস্তার ঠং ঠং বেজেই চলত। আবার স্ত্রী: অমন ৩ সত্যের মুখে আগুন। স্বামী: শিব ঠাকুরের বাবা এলেও ঠেকাতে পারবে না, মরব মরব মরব। স্ত্রী ভাতের হাঁড়িতে হাতা নাড়তে নাড়তে আওয়াজ দিত: হাড় জুড়োয়। স্বামী: বিধবা করব। স্ত্রী: শান্তিতে থাকবো। এই সময়েই ব্রাহ্মণ গিন্নির আবির্ভাব হতো। জিজ্ঞেস করতেন: ও কি করছো কেতু? কেতু কাঁদো কাঁদো গলায় বলতো: কলকে ফুলের বিচি ছেঁচছি বামুন খুড়ি, বিষ খেয়ে মরবো আমি, স্ত্রীর খোঁয়ার আর সইতে পারি না। কেতু গিন্নিও সমান তালে বাজত: অমন স্বামীর খোঁয়ার থেকে যেন বাঁচি। ব্রাহ্মণ গিন্নি বলতেন: কেতু বউ, তুই চুপ কর। তা হ্যাঁ বাবা কেতু, সব কিছুরই তো একটা দিনক্ষণ থাকে, আজ আর বিষটা খেও না বাবা। কেতু: না বামুন খুড়ি, আজ আমাকে কেউ ঠেকাতে পারবে না, বউ মানুষের এত চোপা। ব্রাহ্মণ গিন্নি: হ্যাঁ তা ঠিক, তবে এই ভর দুপুর বেলা রান্না বান্না হয়েছে, এখন বরঞ্চ খাওয়া দাওয়া করো, সময় তো আর চলে যাচ্ছে না, নেহাত বিষ যদি খেতে হয় তো ও বেলা খেও খন। কেতুচরণ চুপ,
কিন্তু হামানদিস্তার ঠং ঠং বেজেই চলেছে। ব্রাহ্মণগিন্নি আর একটু অনুনয় করে বলতেন, ওভাবে কি মুখের ভাত ফেলে যেতে আছে বাবা? অন্ন বলে কথা। তখন হামানদিস্তার ঠং ঠংও থামতো। কেতু হতাশ স্বরে বলতো, বলছো বামুন খুড়ি? ব্রাহ্মণগিন্নি, বলছি বই কি বাবা, এখন ওসব তুলে রেখে পুকুরে একটা ডুব দিয়ে এসো দেখি। আমার বন্ধুর মা অর্থাৎ ব্রাহ্মণগিন্নির কাছে গল্পটা যে কতবার শুনেছি, শুনে জিজ্ঞেস করতাম, মাসিমা তারপর? মাসিমা বলতেন, তারপরে আবার কি, ঝগড়ার খোয়ারি কাটাবার জন্য সাঁঝবেলায় দুজনের হাসি আর কলকলানি শুনে তো আমাদেরই লজ্জা করত। প্রেম ঢাকের বোল কখন যে কি তালে বাজে কেউ বলতে পারে না। এই গল্পের ভূমিকার পরে যে গল্পটি বলতে যাচ্ছি, বিশ্বাস করুন আর নাই করুন, মাত্র 48 ঘন্টা আগে আমি এটা শুনেছি এবং ঘটনার সঙ্গে নিজেও একটু জড়িয়ে পড়েছিলাম। ঘটনাস্থল ছোট একটি মফস্বল শহর। রাত্রি 10টা বেজে গিয়েছে। ঝুপঝুপ বৃষ্টি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। বাড়ির কুকুরটির সঙ্গে সঙ্গে চিৎকার। ভৃত্য গিয়ে দরজা খুলে দিল। দেখি আমার এক বন্ধু মাখন এসে উপস্থিত, যদিও সে আমাকে দাদা বলে ডাকে। জামা ট্রাউজার সব ভেজা, উস্কো খুস্কো চুলও ভেজা, পায়ের স্যান্ডেলে কাদা, চোখে অসহায় উদ্বিগ্ন দৃষ্টি। ঘরে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? মাখন এতই বিমর্ষ, প্রথমে তো কোনো কথাই বলতে পারল না। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম আবার, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? মাখন বিমর্ষ মুখে ক্ষীণ স্বরে বলল, তা ঘটেছে। কি ঘটেছে? মাখন যেন হতাশায় ভেঙে পড়ে বলল, কি আবার, যা ঘটে থাকে। বলেই আমার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। ওর এই ভঙ্গি দেখেই আমি বুঝতে পারলাম আর কিছুই না, ওর স্ত্রী মালতীর সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে এসেছে। জিজ্ঞেস করলাম, ও, মালতীর সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? মাখন যেন হতাশায় আরও বেশি ভেঙে পড়ল। সোফায় এলিয়ে পড়ে বলল, আর পারি না। একদম না পারার ঘটনা মাখনের জীবনে এত ঘটেছে যে আমি আর তেমন বিচলিত বোধ করলাম না। তার আগে মাখন সম্পর্কে কয়েকটি সংবাদ দিয়ে নেওয়া যাক। জুট মিলে ও একটা ভালো চাকরিই করে। এই বছর 8 আগে মালতীকে প্রেম করেই বিয়ে করেছে। সম্প্রতি একটি বাড়িও করেছে এবং বাড়ির দলিলটি মালতীর নামে আছে। মাখন একহারা রোগা রোগা, কিন্তু স্বাস্থ্যটি ভালো। ওর মুখের ভাবটা সবসময় চিন্তিত, অসহায়, উদ্বিগ্ন এবং সবসময়ই যেন ব্যস্ত। সেই তুলনায় মালতী মোটামুটি দেখতে ভালোই, একটা আলগা চটক আছে। কথাবার্তা আচার আচরণে একটু খড়ো বলা যায়। ওদের এখন 2টি সন্তান, বড়টি মেয়ে, ছোটটি ছেলে। মেয়েটি মাখনেরই ভক্ত বেশি আর ছেলেটি মা নেওটা। সে যাই হোক, মাখন মালতীর ঝগড়ার কথাতেই আসা যাক। কি নিয়ে যে প্রায়ই ওদের ঝগড়া লাগে তা আমরা তো দূরের কথা, ওরা নিজেরাই সঠিক জানে কিনা সন্দেহ। কিন্তু মাখন মালতীর ঝগড়া লেগেই আছে। একটা কারণ সম্ভবত মাখনের বাড়ির সামনেই ওর শ্বশুর বাড়িটা থাকার জন্য। মাখন প্রায়ই বলে, এই কানের কাছে কানাইয়ের বাসা, এটাই আমাকে জ্বালালে। ওর ধারণা ওর শ্যালক শালিকারা সব সময়ই ওর বিরুদ্ধে মালতীকে রাগিয়ে রাখে। কথাটা যে সবটা সত্যি না তা আমরা ভালোই জানি। মাখনের শ্যালক শালিকারা সেরকম মানুষ না। আমি জিজ্ঞেস করলাম, তা কি ঘটেছেটা কি? মাখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
হুম, আদতে কি ঘটেছে তা এখন আর মনে করতেই পারছি না, তবে কিছু একটা নিয়ে খিটিরমিটির লেগেছিল। আমিও সেটা জানি। মাখনের এখন আর ওসব খেয়াল নেই। জিজ্ঞেস করলাম, তাই এই বৃষ্টি মাথায় করে এত রাত্রিরে বাইরে বেরিয়েছো কেন? মাখন একটু মাথা নেড়ে করুণ স্বরে বলল, এই কিছুক্ষণ আগে ক্লাবে তাস খেলে বাড়ি গিয়েছিলাম। তো মালু আমার মুখের ওপর কোলাপসেবল গেটে তালা বন্ধ করে দিয়ে বলল, আবার এ মুখো কেন? সব তো ঘুচেই গেছে, এখন যেখানে খুশি সেখানে যাও। বলে লাইট অফ করে অন্ধকার করে দিল। আমারও রাগ হলো, চলে এলাম এখানে। আমি একটু বিরক্তিভাবে বললাম, তার মানে কি? হ্যাঁ, মালতী শুধু শুধু ওরকম করবে কেন? তুমি কি করেছো? মাখন উদাস বিষণ্ণ চোখে খানিকক্ষণ আমার বইয়ের আলমারির দিকে তাকিয়ে রইল। তারপর সনিঃশ্বাসে বলল, দুপুরে যখন ঝগড়া হয় তখন বলেছিলাম ওকে আমি ডিভোর্স করব। গম্ভীর স্বরে আমি জিজ্ঞেস করলাম, ও তারপর? মাখন বলল, তো তারপরে বিকেলবেলা মিল থেকে ফেরার সময় কোম্পানির একটা ছাপানো চার্জশিট ফর্ম নিয়ে মালতীর সামনে ধরে বললাম, এই নাও ডিভোর্সের কাগজ, এতে সই করে দাও। তুমি তো জানো ও তেমন লেখাপড়া জানে না। তো কাগজটা হাতে নিয়ে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। মনে হলো মালার তখন কান্না পাচ্ছিল। তো আমি আর কিছু না বলে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম আমার চা আর খাবার টেবিলে রাখা। মেয়ে এসে বলল, বাবা, মা রান্নাঘরে বসে কাঁদছে, তুমি কি মাকে বকেছো? তো আমি আর কোনো জবাব না দিয়ে মেয়ের মুখে একটা খাবার পুরে দিলাম। মনে মনে ভাবলাম ওষুধ ধরেছে, এতদিনে মালুকে একটু ঘায়েল করা গেছে। তারপর আমি চা জলখাবার খেয়ে ক্লাবে চলে গেলাম। সত্যি বলতে কি, মনটা তখন বেশ খুশি খুশিই ছিল। মাখন থামলো। আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি চার্জশিটের ফর্মকে ডিভোর্সের দলিল বলে চালানোর কূটবুদ্ধির কথা। মাখন বলল, তারপর তো খেলে টেলে ক্লাব থেকে বাড়ি ফিরেছি। মালতী যেন মুখিয়েই ছিল। আমি যেতেই আমার মুখের ওপর সেই কাগজটা ছুঁড়ে দিয়ে বলল, নাও, তোমার বিয়ে ভাঙার কাগজে সই করে দিয়েছি। কাগজটা নিয়ে আমি ঢুকতে গেলাম, তখনই দরজায় তালা দিয়ে বলতে গেলে তাড়িয়েই দিল। আমি হাসবো না রাগবো বুঝতে পারছি না। জিজ্ঞেস করলাম, মালতী কি সই করেছে নাকি? মাখন পকেট থেকে ভেজা ভেজা দোমড়ানো একটা কাগজ বের করে দিল। কোম্পানির কর্মচারীদের প্রতি চার্জশিটের ছাপানো ফর্ম, তার নিচে মালতীর বাংলা হস্তাক্ষরে সই, মালতী দেবী। জিজ্ঞেস করলাম, তা তোমার কি ধারণা মালতী এটা ডিভোর্সের কাগজ ভেবেই সই করেছে? মাখন বলল, আরে সেই ভেবেই তো আমার মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। মালু তো পরিষ্কার বলেই দিল সব তো ঘুচেই গেছে, তার মানে কি? আমি একটু ভেবে বললাম, তা এখন কি করবে তুমি? মাখন অতি অসহায়ভাবে বলল, তুমি দাদা আমাকে একটু ঘরে তুলে দিয়ে এসো। এরকম একটা আর্ত প্রার্থনাই আমি আশা করেছিলাম। তাছাড়া আর কোনো উপায়ও নেই। ভৃত্যকে ছাতা দিতে বললাম। ছাতা নিয়ে সাইকেল রিকশায় চেপে মাখনের বাড়ি গেলাম। তখনও সমানে বৃষ্টি হচ্ছে। ভাবছি কার খোয়ারি কে ভাঙছে। মাখনের বাড়ি পৌঁছে রিকশাকে অপেক্ষা করতে বলে দরজায় গিয়ে মালতীর নাম ধরে ডাকলাম। এক ডাকেই সাড়া পেয়ে বুঝলাম যে সে জেগেই ছিল। আলোও জ্বলল। মালতী কিন্তু খুব ব্যস্ত না, খুব গম্ভীর এবং শীর্ণ। দেখলেই বোঝা যায় খায়নি। গেটের তালা খুলে দিয়ে বলল, কি ব্যাপার, আপনি এত রাত্রে? আসুন। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি মাখন নেই। অন্ধকারে নিশ্চয়ই ব্যাটা কোথাও গা ঢাকা দিয়েছে। আমি অনুনয়ের স্বরে বললাম, বুঝতেই তো পারছো কেন এসেছি। আর ঝগড়াঝাটি করে কি হবে ভাই, মিটমাট করে নাও, মাখনকে ঘরে ডেকে নাও। মালতী গম্ভীর মুখে বলল,
কেন? ও তো আমাকে ডাইভোর্স করেছে, জানেন না? আমি তো কাগজে সইও করে দিয়েছি। আমি হেসে বললাম, দূর পাগল, ওটা কি ডিভোর্সের কাগজ নাকি? ওটা তো... মালতী বাধা দিয়ে বলে উঠল, জানি, ওটা মিলের একটা বাজে কাগজ। হুম, কত মুরদ জানা আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে যে ওটা মিলের বাজে কাগজ? মালতী বলল, কেন, বাপের বাড়ি গিয়ে আমার দাদাকে দেখালাম তো, দাদাই বলে দিল। সঙ্গে সঙ্গে মাখনের গর্জন শোনা গেল, ওই 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 জন্যই তো বলি কানের কাছে কানাইয়ের বাসা, তা না হলে তোমার মুরদ হতো ওই কাগজে সই করা। মালতীও তেড়ে উঠল, তোমারই কি মুরদ ছিল আসল কাগজ এনে দেওয়ার? মিথ্যুক, প্রবঞ্চক। মাখন আবার কিছু বলতে যাচ্ছিল, আমি হুকুমের স্বরে বললাম, এই মাখন, ঢোকো, ভেতরে ঢোকো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মাখন মালতী দুজনেই কয়েক পলক চুপচাপ। মালতী মাখনকে আর চোখে একবার দেখে নিয়ে বলল, বৃষ্টিতে ভিজে আবার ন্যাকামি করছে, তারপরে তো সারা রাত্রির আমাকেই গরম তেল মালিশ করতে হবে, ঢুকবে কিনা বলো। মাখন একবার আমাকে দেখলো, তারপরে কিচ্ছুটি না বলে ভেজা বেড়ালের মতো ভেতরে ঢুকে গেল। আমি মালতীর দিকে তাকালাম, ওর চোখে হাসি চিকচিক করছে, ঠোঁটের কোণেও। আমিও হেসে বললাম, চলি। মালতী বলল, একটু বসবেন না? আমি হাসতে হাসতেই বললাম, সেটা কি আর এখন উচিত হবে? মালতী মুখে আঁচল চেপে হেসে উঠল। আমি বিদায় নিলাম আর ভাবলাম, প্রেমের ঢাকে কখন যে কি বল বেজে ওঠে কে জানে।